This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এসআইআর যবে থেকে শুরু হয়েছে এই রাজ্যে তবে থেকে কিন্তু কমিশনের সঙ্গে রাজ্য সরকারের একটা সংঘাত আমরা দেখছি এবং সেই সংঘাতের আবহে নতুন মোড় দেখা যাচ্ছে। এসআইআর ইস্যুতে এবার জেলা শাসকদের বড়া ভয়। মুখ্যমন্ত্রীর খবর সূত্রে দিল্লি পাঠিয়ে দেব বলে ভয় দেখানো হচ্ছে। বিস্ফোরক অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। এর আগেও আমরা দেখেছিলাম যে বিএলও যখন নিয়োগ হয়েছিল তখন মুখ্যমন্ত্রী তাদেরকে একটা বড়া ভয় দিয়েছিলেন যে আপনারা কিন্তু আমাদেরই লোক, কমিশনের লোক চলে যাবে, তারপর কিন্তু আপনারা এখানেই থাকবেন, আমাদের সঙ্গেই কাজ করতে হবে। এবার জেলা শাসকদেরও সেরকম একটা বড়া ভয় দিলেন তিনি। স্বাভাবিকভাবে বিরোধীরা এই বিষয়টাকে কিভাবে কাজে লাগাচ্ছে কি জানতে পারছো? দেখো, এটা বড়া ভয় না হুঁশিয়ারি সেটা স্পষ্ট নয়, তা নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে এবং বিরোধীদের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এতেই শান্ত হননি, তিনি দক্ষিণ 24 পরগনার ডিএমকে নির্দেশ দিয়েছেন আপনি ভয় পাবেন না, বিডিওদের সঙ্গে কথা বলুন। একইভাবে মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনার ডিএম শশাঙ্ক শেঠিকে বলেছেন যে 2024-এর পর বা যদি বাংলাদেশ থেকে 2024-এর আগে বাংলাদেশ থেকে যারা এসেছেন তারাও যাতে ভোটার লিস্টে নাম না তুলতে পারেন সেটা দেখবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধুমাত্র বড়া ভয় দিয়েছেন এমনটিও নয়, কি কি কাজ করতে হবে এই এসআইআর পর্বে সেই বিষয়টিও তিনি সামনে এনেছেন। এমনকি বিরোধীরা এই অভিযোগও করছেন যে গতকাল যে বৈঠক ছিল মুখ্য সচিবের নেতৃত্বে জেলা শাসকদের বৈঠক, সেটা একেবারেই মুখ্য সচিবের করার কথা ছিল, হঠাৎ করে মুখ্যমন্ত্রী সেই বৈঠকে ঢুকে পড়েন এবং যেন তেন প্রকারেও এই মুহূর্তে এসআইআরের কাজকে যাতে বিঘ্ন ঘটে, যাতে সরকারি যে যন্ত্র রয়েছে, প্রশাসনিক যন্ত্র রয়েছে, তারা কাজ করতে না পারে এসআইআরে, সে কারণেই তাদেরকে বারংবার বিরক্ত করতে, ডিস্টার্ব করতেই এই ধরনের বৈঠক করা হচ্ছে, তেমনটাই বিরোধীরা দাবি করছেন। এখন দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেসের বিষয়টা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, কারণ মুখ্য সচিবের সঙ্গে জেলা শাসকদের বৈঠক ছিল, ভার্চুয়াল বৈঠক ছিল, হঠাৎ করে সেই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী এবং সেখানেই অফিসারদের পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর সূত্রে আর সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একবার শুনবো। মুখ্যমন্ত্রী এসআইআর কে প্রভাবিত করার জন্য ডিএম এবং তার সাথে অন্যান্য অফিসারদেরকে এই ধরনের কথা বলছেন, তো আরো একবার এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজ করলেন ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে এই নিদর্শন বিরল। শুধু তাই নয়, এটা যদি সত্যি হয় তাহলে তো এসআইআর নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে প্রভাবিত করার জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে ফেললেন। এই বিষয়ে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত এবং ইলেকশন কমিশনের উচিত ভারতবর্ষের আইন অনুসারে যা ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা নেয়ার জন্য। ভোটার লিস্টটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, যেই হন, ওটা ভারতবর্ষের মানুষের সার্বজনীন অধিকার। 1952 সাল থেকে সেইভাবেই করা হয়েছে। ফলে মানুষের সার্বজনীন অধিকার যেমন নির্ভুলভাবে ভোটার লিস্টে নাম তুলতে হবে, তেমন ভুলভাবে যে নামগুলো আছে বাতিল করতে হবে। উনি ধরা পড়ে গেছেন, ভয় পেয়েছেন, তাই এখন ভয় দেখাবার জন্য নানান কথা বলছেন। ওনার কাজ নয় যে ডিএমদের ফোন করে করে অথবা বার্তা দিয়ে বলা আমি তোমার পিছনে আছি, এটা ওনার বলার কথা নয়। এটা উনি বলছেন মানে উনি ভয় পেয়ে গেছেন, ভাই আমার মতন করে ভোটার লিস্ট রক্ষা করো, কেউ সেটা রক্ষা করবে না। একদিকে মুখ্যমন্ত্রীর নাম না করে কমিশনের বিরুদ্ধে অফিসারদের ধমকানোর অভিযোগ তুলছেন, আর অন্যদিকে মুখ্য সচিবের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা। একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও, এইআরও, ডিইওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও, ইআরও, এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান। এসআইআর চলছে আর এই এসআইআর নিয়ে এবার সমস্ত রাজ্যের জেলা শাসকদের এই
রাজ্যের বিভিন্ন জেলার যে জেলা শাসক রয়েছে তাদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের এসআইআর এর যে ফর্ম, যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম আপলোডের জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হলো। আমরা এই নিয়ে আরো ডিটেলসে আমরা জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন তিনি রাজ্যের জেলা শাসকদেরকে তিনি চিঠি দিয়েছেন এবং সেখানে এই যে ফর্ম আপলোড করার জন্য ডেডলাইনও বলে দেওয়া হয়েছে। কবে শেষ দিন? দেখো, এর আগে যখন 4 ডিসেম্বর শেষ দিন ছিল তখন 25শে নভেম্বর পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে। সে সময় জ্ঞানেশ ভারতী জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসে স্পষ্ট জানিয়েছিলেন যে 25 তারিখের মধ্যে যদি কাজ শেষ না করা যায় তাহলে ডিজিটাইজেশনে আরও অনেকটা দেরি হয়ে যাবে। ফলে ফর্ম তুলে নিয়ে আসা এবং সেটা ডিজিটাইজ করার প্রক্রিয়াটা মোটামুটি 25-এর মধ্যে শেষ করতে হবে। সে সময় আমরা দেখেছি যে বিএলওরা একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা বলেছেন যে কিভাবে কাজ শেষ করা হবে। পরবর্তী সময় 7 দিন বাড়ানো হলেও এই সময়সীমা আজকের দিন পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, আজকের মধ্যেই যাবতীয় এনুমারেশন ফর্ম আপলোড করে ফেলতে হবে, কারণ ডিজিটাইজেশন করতে গেলে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে। সময়সীমা 7 দিন থাকলেও সেই 7 দিনের যে সীমাটা রয়েছে সেটা শুধুমাত্র চেকিং রিচেকিং এর উপরেই গুরুত্ব দিতে চাইছে কমিশন। আজকের যদি না হয়, আজকে যদি ফর্ম আপলোড না হয় তাহলে কিন্তু আনকালেক্টেড বা সেই ফর্ম ফেরত এসছে এরকমভাবেই নেওয়া হবে। পরবর্তী সময় হিয়ারিং এর পরে যখন ডাকা হবে তখন সেই ফর্মগুলি আবার নেওয়া হবে। ফলে একটা বলা যেতে পারে যথেষ্ট জোর দেওয়া হয়েছে এই চিঠিতে বিএলওরা যাতে দ্রুততার সাথে আজকের কাজ শেষ করেন তার দিকেই নজর রয়েছে কমিশনের। সম্প্রীতি। ধন্যবাদ শ্রাবন্তী। কমিশন নিজেরা সম্পূর্ণভাবে কনফিউজড আছে, তারা কি করতে চাইছে, কিভাবে করা যাবে এই এসআইআর তারা নিজেরাই জানে না। শুধু বিজেপি যেটা বলবে ইলেকশন কমিশন সেই মতন একটার পর একটা বার করে দেবে আর বিএলওদের উপর চাপ দেবে। এত কনফিউজিং ইনস্ট্রাকশন যে সেইটা দেখে পড়ে কারুর বোঝার ক্ষমতা নেই কি বলতে চাইছে নির্বাচন কমিশন। ঠিক আদেশ দিয়েছে, তার কারণ ব্যাকডোর দিয়ে অনেক 2 নম্বরই বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে, আর সেই বিষয়টা ইলেকশন কমিশনের কাছে যাওয়ার পরই ইলেকশন কমিশন আজকের মধ্যে সব আপলোড করবার যে নির্দেশ দিয়েছে, আমি মনে করি যে শক্ত হাতে ইলেকশন কমিশন বিষয়টাকে নিয়েছে আর তার জন্য এই নির্দেশ এসছে।